মানুষ আছে সরকারি কাজ করে, তারা ঘুষ খায় না। আমি আপনাকে অনেক অ্যাম্বাসেডরের নাম বলতে পারবো, যে যারা ঘুষ খান না এবং তারা এখনো তাদের কোনো সম্পত্তি নাই বা সম্পত্তি খুব কিছু করছেন না। তাহলে আপনি একদিকে বলতে পারেন যে যদি বিএনপি আসে তাহলে আমরা ভারতের প্রতি অনুগত একটা রাজ্য পাবো, আর যদি এখন ডক্টর ইউনূস থাকেন তাহলে আমরা আমেরিকার পক্ষে একটা রাজ্য পাবো। করেন আমি সেখানে মনে করি আপনি দরকার হলে পিনাকি ভট্টাচার্যকে রাখেন, আপনি দরকার হলে ইলিয়াস হোসেন সাহেবকে রাখেন, কনক সারোয়ারকে রাখেন, অন্যদেরকেও রাখেন। আমার নাম দিয়ে আমি কেয়ার করি না, আমি নামের করি না, আমি মানুষকে চিনে কথা বলি না। আমি এক লাইনে বললাম বিচার সংস্কারের ব্যাপারে তাদের এমন কোনো আমি উল্লেখযোগ্য ভূমিকা দেখতে পাই না। তারা তারা কার কার বিচারের জন্য কি কাজ করেছে বলুক, এনসিপি বলুক, কোন সংস্কারের জন্য কি কাজ করেছে সেটাও বলুক। আমি মনে করি এবং যে অনেকে সন্দেহ করছে, আমি মনে করি না, আমি শুনেছি অনেকে সন্দেহ করছে যে ওরা নিজেদের ওখানে ককটেল ফাটিয়েছে এবং ককটেল ফাটিয়ে নিজেদের জন্য একটা সিম্প্যাথি, এক ধরনের সহানুভূতি আপনার অর্জন করার জন্য এটা করেছে। এবং সাথে সাথে যেহেতু সরকার ওনাদের অভিভাবক, সেই জন্য সরকার ওখানে যে র্যাব এবং পুলিশ মোতায়েন করে দিয়েছে। সুতরাং আমি মনে করি না যে এটা একটা বড় খবর, আমি মনে করি এর মধ্যে কিছুটা ধোঁয়াশা আছে। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একজন দর্শক বলেছেন যে জেনারেল মাহবুবুর রহমান হচ্ছেন ব্যক্তি, যেটা মনজুর ভাই যার কথা বলছিলেন, যাকে করা হয়েছিল জেনারেল মাহবুব। হ্যাঁ, আমার আগে পরিচয় ছিল, নামটা ওই মুহূর্তে মনে আসছিল না। উনি চীনা ভাষা বলতে পারেন এবং চীনা ভাষায় বেশ ভালো বলেন, এবং আমি যখন বেজিং এ ছিলাম তখন বেজিং এ গিয়েছিলেন। এনিওয়ে, আমাদের দর্শকদের দুটো ব্যাপার নিয়ে আমি একটু বলি। যে দর্শকরা বলছেন, একজন দর্শক বলছেন, রূপক ইসলাম মনে হয়, আমার যতদূর মনে পড়ে, যে বাংলাদেশের সবাই মানে যেই দুর্নীতির সুযোগ পায় সে দুর্নীতি করে। আমি অত্যন্ত দুঃখিত যে জনাব রূপক ইসলাম এটা বলেছেন। আমার মনে হয় যে উনি বাস্তবতা, এটা ঠিক যে প্রায় সবাই দুর্নীতিযুক্ত হন বা দুর্নীতিগ্রস্ত হন, অনেকেই, কিন্তু সবাই নয়। দুর্নীতি বলতে আপনি কি বুঝেন? ধরেন দুর্নীতি যদি আপনি ঘুষ খাওয়া বুঝেন, তাহলে প্রচুর মানুষ আছে সরকারি কাজ করে, তারা ঘুষ খায় না। আমি আপনাকে অনেক অ্যাম্বাসেডরের নাম বলতে পারবো, যে যারা ঘুষ খান না এবং তারা এখনো তাদের কোনো সম্পত্তি নাই বা সম্পত্তি খুবই কম, আমি এমন দেখাতে পারবো। কিন্তু সুতরাং হ্যাঁ, তারা হয়তো বা, আপনি যদি দুর্নীতি বলতে বুঝান যে সরকারের পক্ষে কোনো একটা কাজ করেছে যেটা উচিত ছিল না, বা স্বজনপ্রীতি করেছে, বা সরকারের মন্ত্রীর আত্মীয়কে চাকরিতে যাওয়ার সময় আটকায় নাই, এ ধরনের কাজ হতে পারে, আমি সেটা নিয়ে বলবো না। তবে আমি মনে করি যে রূপক ইসলাম যেটা বলেছেন এটা ঠিক নয়। জনাব মনজুর আহমেদ চৌধুরীকে কোনো প্রমাণ দিতে হবে না যে উনি দুর্নীতিগ্রস্ত কিনা, কারণ আপনি যদি মনে করে থাকেন, আমি জানি ব্যক্তিগতভাবে উনি নন, তবে আমার কথা থেকেই আসে যায়। বিষয়টা হচ্ছে যে মানুষের একটা রেপিউটেশন হয়। মানুষ যখন 30 বছর 40 বছর এক জায়গায় কাজ করে, তখন তার একটা ভাবমূর্তি দাঁড়ায়। এই ভাবমূর্তি কিন্তু আপনি যদি কখনো দুর্নীতি করে থাকেন বা কিছু করে থাকেন, এই ভাবমূর্তিটা কিন্তু নষ্ট হয়ে যায়। মানুষ, এই ভাবমূর্তিটা কিন্তু হয় হাজার হাজার বা শয়ে শয়ে মানুষ আপনাকে দেখে এই ভাবমূর্তিটা তৈরি হয়, বা আল্লাহ তৈরি করে দেন। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাটায় আমি রূপক ইসলামের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। আরেকজন লিখেছেন যে 10 বছরের কোনো রাজনীতি দরকার নাই। আমি আপনার হতাশা বুঝি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমিও বলছি না যে বিএনপি আসলে, আমি তো বলেছি যে বিএনপি বা জামাত যদি আসে তাহলে বিএনপির আসলে দেশের অবস্থা আবার আগের মতোই হয়ে যাবে বলে আমি মনে করি, এবং কেন করি সেটা আরেকদিন বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের এখন যে সরকার আছেন, তারাও তো আপনার দেশের জন্য ভালো কিছু করছেন না। তাহলে আপনি একদিকে বলতে পারেন যে যদি বিএনপি আসে তাহলে আমরা ভারতের প্রতি অনুগত একটা রাজ্য পাবো, আর যদি এখন ডক্টর ইউনূস থাকেন তাহলে আমরা আমেরিকার পক্ষে একটা রাজ্য পাবো। তাহলে আপনারাই ঠিক করে নেন পারভীন চৌধুরী যে আপনারা কোনটা নিবেন। আমি মনে করি আমাদের রাষ্ট্র বাংলাদেশেরই খালি থাকা উচিত, এটা আমেরিকারও আমাদের লেজুর বৃত্তি করা উচিত না,
আমাদের ভারতেরও নজর বৃদ্ধি করা উচিত না। এবং চীন তো বলেই যে বাংলাদেশের যে কোনো দেশের পররাষ্ট্র নীতি হওয়া উচিত তার জনগণের জন্য, যেটা বাংলাদেশ এই হাসিনার সময় করে নাই। এবং এখন আমি যদি দেখি যে এই আপনার ডিসেম্বরে, যদিও ফেব্রুয়ারি বলেছে, আমি যদি দেখি যে এই শীতকালে আরাকান আর্মি যুদ্ধ শুরু করে দিয়েছে, তাহলে কি আপনি মনে করেন এই দেশের এই সরকারকে আর সমর্থন রাখা যায়? কারণ সে এই দেশকে যদি আমেরিকার এই গন্ডগোলের মধ্যে আমাদেরকে ফেলে দেয়। আর আরেকটা কথা, এই সরকার যত সংস্কার করতে পারলো না, এই সরকার কোনো আমাদের স্বাধীন আদালত দিতে পারলো না, স্বাধীন বিচার ব্যবস্থা দিতে পারলো না, আমাদেরকে স্বাধীন পুলিশ দিতে পারলো না, আমাদেরকে আমলাতন্ত্র দিতে পারলো না, পুরো আওয়ামী লীগ আমলাতন্ত্র রেখে দিল, তারা আওয়ামী লীগের লোকজন চারিদিকে রেখে দিল, অলিগারদেরকে কিছু বললো না। অর্থাৎ দেশের ইকোনমি পাল্টাবে না, দেশের সমাজ পাল্টাবে না, কিছুই পাল্টাবে না। তাহলে এই এত মানুষের হত্যার কি দরকার ছিল? কি দরকার ছিল? এই ভোট দিয়ে কি আমরা কি প্রত্যেকবার ভোট দিয়ে একবার আওয়ামী লীগকে আনবো, একবার বিএনপিকে আনবো, এবং তারা দুইজন একবার যে উনারা একেবারে একচ্ছত্র আধিপত্যের মধ্যে সমস্ত পয়সা কামাই চলে যাবেন? ইজ দ্যাট দ্য সিস্টেম? এই সিস্টেমে থেকে আমরা বের হব কি করে? ডক্টর ইউনূসের বক্তব্য কি এই ব্যাপারে? কোনো বক্তব্য আমি দেখি না। এবং আজকাল আরেকটা জিনিস খেয়াল করছি, কারণ বাংলাদেশের অভিজাত যারা আছে আর কি, আপনার সোকল ডেলি, তারা তো ভীষণ ভাবে লেজুর বৃত্তি করে। আমি আগেও বলেছি, লেজুর বৃত্তিতে একেবারে সেরা। এখন সব ডক্টর ইউনূসের লেজুর বৃত্তি করতেছে সবাই। ডক্টর ইউনূস থাকবে, খুব ভালো হবে, থাকলে আমি একটা চাকরি পাবো, আমি 2 লক্ষ টাকা কামাবো, 3 লক্ষ টাকা কামাবো। অনেকে এই ব্যাপারেও বলছে যে যারা বিএনপি কে পছন্দ করছে না, বিএনপি কে পছন্দ না করলে বা রাজনীতিকে পছন্দ না করলে তারা বলবেন এটা স্বাভাবিক। আমি তাদের কথা বুঝি, এই রাজনীতিকে কোনো মতেই মানা যায় না। আমি মনে করি গত 2000 বছরে বাংলাদেশে, মানে এখনকার রাজনীতি পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থা। কিন্তু এটা তো মানে চেঞ্জ করবে বলেই তো 10 মাস সময় নিয়েছে বা আরো সময় নিচ্ছে, পরিবর্তনটা কি হলো? আমাদের কোনো জীবন দেয় নাই, এই জন্য জীবন দেয় নাই, তাহলে কিসে যেই জন্য জীবন দিয়েছে সেটা আমরা কি দেখতে পেয়েছি কিনা? আমরা কিছুই পাই নাই, আমরা কিছুই পাই নাই। এবং ডক্টর ইউনূসও আমাদের জন্য লাভজনক হয় নাই। আর হাসিনা তো যা হওয়ার হয়েছে, এবং বিএনপিও ভবিষ্যতে লাভজনক হবে বলে আমি মনে করি না। সুতরাং আমরা উই আর বিটুইন আ রক অ্যান্ড হার্ড প্লেস। আমরা একটা মানে কি বলে, শাখের করাত বলে না, যে দুই দিকেই কাটে। মানে আমরা এমন একটা অবস্থায় পড়েছি, একটা অচল অবস্থায়, যে আমাদের কোনো দিকে আমরা যাওয়ার চিন্তাই করতে পারছি না। যদি না ডক্টর ইউনূস বাংলাদেশের বিপ্লবের পক্ষে যারা তখন কাজ করেছে এই হাসিনার সময়, তাদেরকে নিয়ে নতুন উপদেষ্টা পরিষদ যদি না তৈরি করেন, আমি সেখানে মনে করি আপনি দরকার হলে পিনাকি ভট্টাচার্যকে রাখেন, আপনি দরকার হলে ইলিয়াস হোসেন সাহেবকে রাখেন, কনক সারোয়ারকে রাখেন, অন্যদেরকে রাখেন। আমার নাম দিয়ে আমি কেয়ার করি না, আমি নামের ইয়ে করি না, আমি মানুষকে চিনে কথা বলি না। আমি যেটা বলতে চাই, আপনার একটা নীতি তো থাকতে হবে। এই যে সরি একটু ডাইগ্রেস করছি, এই যে নুরুল হুদা সাহেবকে ধরা হচ্ছে, কোন নীতি আছে এই দেশে, এই সরকারের, যে আমরা প্রত্যেকটা কমিশনের সকল কমিশনার, সকল সিইসি এবং সকল সচিবকে ধরবো বলেছে? বলেনি। কিন্তু একটা আলতু ফালতু বিএনপি নিশ্চয়ই ওনাদের সাথে কথা বলে একটা যে মামলা করে দিল, করে দেওয়ার পরে একজনকে ধরলো, আরেকজন লাভ, আরেকজনের কথা আমরা জানি না, রকিব আহমেদ সাহেবের কথা। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই সরকার একেবারে সব লেজে গোবরে করেছে, এবং এই লেজে গোবরে করেছে। এখন আমি মনে করি যে ডক্টর ইউনূস যেহেতু লেজে গোবরে করেছেন, এবং উনি মানুষের সম্পর্কে যা কথা বলেছেন, উনার আসলে ক্ষমতায় থাকার জন্য অধিকার আছে কি না সেটা উনি বলুক। আর উনি যদি লজ্জা শরম যদি থাকে তাহলে উনি বলুক।